গণসংযোগের কাজ, দাওয়াতি কাজ, নির্বাচনের কাজ করতে যায়। আজকের ভিডিওটি শুরু করতে হচ্ছে বুক ভরা ঘৃণা আর ক্ষোভ নিয়ে। রাজনীতিতে মারামারি হয়, তর্ক হয়, কিন্তু একজন নারীর মাথায় রামদা দিয়ে কোপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ঢাকা 4 আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিনের দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। 52 নং ওয়ার্ডের কাল্লাপট্টিতে যুবদলের সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে আহত করেছে জামায়াতের রুকন ও মহিলা নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবিকে। তার মাথায় 4টি সেলাই লেগেছে। একজন পর্দানশীল নারী যিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছিলেন, তার উপর এই পৈশাচিক হামলা প্রমাণ করে বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই, তারা সশস্ত্র বাহিনীতে পরিণত হয়েছে। আজকের প্রথম পর্বে আমরা দেখব কিভাবে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং এর নেপথ্যে কারা রয়েছে। ঘটনার মূল নায়ক কে? রমজান, স্থানীয় যুবদল নেতা। তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানবীর আহমেদ রবিনের চাচাতো ভাই। হামলার কিছুক্ষণ আগে এই রমজানের নেতৃত্বেই জামায়াতের মহিলা কর্মীদের পথ রোধ করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। প্রশ্ন হলো, প্রার্থীর ভাই যখন রামদা নিয়ে নারীদের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন সেই প্রার্থী এমপি হলে এলাকার মা বোনদের ইজ্জত কি নিরাপদ থাকবে? ঢাকার ঘটনা শেষ হতে না হতেই খবর এলো শেরপুর থেকে। সেখানে পরিস্থিতি আরো ভয়াবহ। শেরপুর 3 আসনে বিএনপি বা তথাকথিত তারেক বাহিনী বিনা উস্কানিতে জামায়াতের মিছিলে হামলা চালিয়েছে। একাধিক নেতাকর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। রাজপথ রক্তে রঞ্জিত। সবচেয়ে হতাশাজনক বিষয় হলো প্রশাসনের নীরব ভূমিকা। পুলিশ সেখানে উপস্থিত ছিল, কিন্তু তারা কার্যকরভাবে বিএনপির সন্ত্রাসীদের নিবৃত করেনি, কোনো লাঠিচার্জ করেনি। তারা কি দর্শকের ভূমিকা পালন করছিল, নাকি ওপরের নির্দেশে চুপ ছিল? জামায়াত কর্মীরা দীর্ঘক্ষণ ধৈর্য ধরেছেন, ঢিল পাটকেল খেয়েও চুপ ছিলেন, সেনাবাহিনীর মধ্যস্থতার অপেক্ষা করেছেন। কিন্তু যখন পিচ দেয়ালে ঠেকে গেছে, তখন তারা অ্যাকশনে যেতে বাধ্য হয়েছেন। এদিকে আরেকটি ঘটনা দেখুন। বাপকা বেটা চাঁপাইনবাবগঞ্জ 3 তথা সদর আসনের বিএনপি প্রার্থীর ছেলে, তিনি হলেন হারুনের ছেলে। তিনি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে জামায়াত নেতার টুটি চেপে ধরেছেন। নির্বাচন কমিশন তাকে শোকজ করেছে ঠিকই, কিন্তু এই মানসিকতা কি শোকজ করে ঠিক করা যাবে? এই ঘটনা আমাদের আওয়ামী শাসনের কথা মনে করিয়ে দেয়। তখন এমপি মন্ত্রীদের ছেলেদের দাপটে মানুষ তটস্থ ছিল। আজ 2026 সালে এসেও আমরা সেই একই চিত্র দেখছি। জামায়াত নেতার টুটি চেপে ধরা মানে ভিন্ন মতের টুটি চেপে ধরা। বিএনপি কি দেশকে আবার সেই অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়? রাজনীতিতে মতভেদ থাকে, কিন্তু মির্জা ফখরুলের নিজের এলাকায় তার লোকেরা মজলুম জননেতা ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছেন। এই পোস্টার ছিঁড়ে বিএনপি কি প্রমাণ করতে চায়? তারা কি এতটাই অসহিষ্ণু যে প্রতিপক্ষের ছবিও সহ্য করতে পারে না? টিভিতে মির্জা ফখরুল খুব সুন্দর করে গণতন্ত্রের কথা বলেন, কান্না করেন, কিন্তু মাঠে তার কর্মীরা পোস্টার ছিঁড়ছে, হামলা করছে। এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি মানুষ ধরে ফেলেছে। মুখের কথা আর মাঠের কাজের এই অমিল বিএনপির জন্য বুমেরাং হবে। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি, সরকারের বিরুদ্ধে লিখলেই ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হতো। আজ কি দেখছি, বিএনপির বিপক্ষে নিউজ করায় সরকারি নির্দেশে একটি বহুল আলোচিত সংবাদ মাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তো বিএনপি ক্ষমতায় নেই, তাহলে কার ইশারায় এই কাজটি হলো? প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা বিএনপির দোসররাই যে এটি করেছে তা তো নিশ্চিত। এগুলো কি ফ্রি ফেয়ার ইলেকশনের নমুনা? মিডিয়া যদি স্বাধীনভাবে লিখতে না পারে, তবে সুষ্ঠু নির্বাচন হবে কিভাবে? বিএনপি কি এখনই মিডিয়া কন্ট্রোল শুরু করেছে? এটাকে ডিজিটাল ফেসিবাদ বা ডিজিটাল বাকশাল ছাড়া আর কিছু কি বলা যায়? আজকের আলোচনার মূল প্রশ্ন, বিএনপি কি আওয়ামী স্টাইলে ভোট চুরির রিহার্সেল দিচ্ছে? লক্ষণগুলো মিলিয়ে নিন। বিরোধীদের উপর সশস্ত্র হামলা, নারীদের ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে ভয় দেখানো, প্রতিপক্ষের পোস্টার ছেঁড়া, মিডিয়া বন্ধ করে দেয়া, এগুলো সবই আওয়ামী লীগের টেক্সট বুক স্ট্র্যাটেজি। বিএনপি এখন হুবহু সেই বই ফলো করছে। শেরপুর বা ঢাকা 4-এর ঘটনা বিচ্ছিন্ন নয়, এটি একটি সুপরিকল্পিত মহড়া। তারা দেখতে চাইছে প্রশাসন কতটা তাদের পক্ষে থাকে। পুলিশের নীরবতা প্রমাণ করে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, বোঝাপড়া হয়ে গেছে। বিএনপি কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, আর জামায়াত সেটা রুখে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঢাকা 4-এর মারিয়া ইসলাম বেবির রক্তাক্ত মুখ, শেরপুরের ফাটা মাথা আর চাঁপাইনবাবগঞ্জে টুটি চেপে ধরার হুমকি, এগুলো জনগণ ভুলবে না। বিএনপি ভেবেছিল এসব করে তারা ভয় দেখাবে, কিন্তু বাস্তবতা হলো এতে জামায়াতের প্রতি মানুষের সহানুভূতি
আরও বেড়েছে। তবে শুধু সহানুভূতি দিয়ে কাজ হবে না। রাজনীতিতে একটা গোল্ডেন রুল আছে, মানুষ দুর্বলকে দয়া করে কিন্তু ভোট দেয় শক্তিশালীকে। আজ সারা দেশে জামায়াতের নারী কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তাদের মাথা ফাটছে, রক্ত ঝরছে। এখন যদি জামায়াত শুধু প্রেস কনফারেন্স করে আর নিন্দা জানায়, তবে সাধারণ মানুষ কি ভাববে? তারা ভাববে যে দল নিজেদের কর্মীদেরই বাঁচাতে পারে না, তারা 17 কোটি মানুষকে বাঁচাবে কিভাবে? দর্শক, মানুষ চায় শক্তিশালী ছায়া, মানুষ চায় বটগাছ। যদি এই হামলার বিচার, প্রতিশোধ এবং প্রতিরোধ না হয়, তবে মানুষ জামায়াত থেকে মুখ ফিরিয়ে নেবে। এটাই স্বাভাবিক। একজন নারী কর্মী যখন মাঠে নামেন, তিনি দলের উপর ভরসা করে নামেন। এখন যদি তার বিপদে দল ঢাল হয়ে না দাঁড়ায়, তবে সেই কর্মী আর মাঠে নামবেন না। তাই আজকের মেসেজ ক্লিয়ার, ভদ্রতা অনেক হয়েছে, এবার সক্ষমতা দেখানোর পালা। জামায়াতের এখন একটাই কাজ হওয়া উচিত, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় 50 সদস্যের ডিফেন্স টিম বা প্রতিরোধ স্কোয়াড গঠন করা। এরা কারা? এরা হবে এলাকার সাহসী যুবক, ছাত্র এবং শ্রমিক। এদের কাজ হবে যখনই কোনো নারী কর্মী বা প্রচার টিমের উপর হামলা হবে, 5 মিনিটের মধ্যে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে। বিএনপি বা সন্ত্রাসীরা যখন দেখবে একটা টিমের পেছনে 50 জন লাঠি হাতে দাঁড়িয়ে আছে, তখন তারা রামদা বের করার সাহস পাবে না। দুর্বল দেখলেই তারা আঘাত করে, সবল দেখলে তারা লেজ গুটিয়ে পালায়। এটাই তাদের স্বভাব, এটাই আওয়ামী আমলে হয়েছে। জামাতকে এখন সেই সবল রূপটাই দেখাতে হবে। শুধু ভোট চাইলে হবে না, ভোটের বাক্স এবং ভোটার দুটোর পাহারাদার হতে হবে। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগ গেছে, এখন মাঠ তাদের, তারা যা খুশি তাই করবে, তবে তাদের একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার, আওয়ামী লীগও ভেবেছিল তারা অজেয়, কিন্তু জনগণ তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিয়েছে। এখন বিএনপি যদি আওয়ামী লীগের মতো রামদার রাজনীতি, দখলবাজি আর নারী নির্যাতন শুরু করে, তবে তাদের প্রাপ্যটাও জনগণ বুঝিয়ে দিতে প্রস্তুত। বিএনপি যদি আওয়ামী লীগ হতে চায়, তবে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে। জামাত কোনো ভুইফোর সংগঠন নয়। 1971 থেকে 2024 এই দল অনেক ঝড় দেখেছে। তাদের ধৈর্যের বাঁধ ভাঙলে কিন্তু পালানোর পথ পাবেন না প্রিয় বিএনপির ভাইয়েরা। তাই সময় থাকতে সাবধান হন, নিজের কর্মীদের সামলান। জামাতকে এখন আনুষ্ঠানিক গণপ্রতিরোধের ডাক দিতে হবে। এর মানে কি? এর মানে হলো কোথাও কোনো জামাত কর্মীর উপর হামলা হলে শুধু জামাত নয়, পুরো এলাকাবাসীকে সাথে নিয়ে সেই সন্ত্রাসীদের ঘেরাও করতে হবে। থানায় জিডি করার দিন শেষ, এখন অন দ্য স্পট বিচার বা প্রতিরোধের সময়। বিএনপির পাপিয়া 999-এ কল দিতে বলেছেন। আমরা বলবো, হামলাকারী দেখলেই গণধোলাই নয়, গণপ্রতিরোধ গড়ে তুলেন, তাদের সামাজিকভাবে বয়কট করুন। আমাদের মা বোনদের বলতে চাই, আপনারা ভয় পাবেন না। আপনাদের এক ফোঁটা রক্তের বদলা নিতে হাজারো জামায়াতের ভাই প্রস্তুত আছে। এই বিশ্বাসটা যদি নারীদের মনে গেঁথে দেওয়া যায়, তবে 12 তারিখের নির্বাচনে মহা বিপ্লব ঘটে যাবে। আজকের এই অ্যাকশন প্ল্যানের শেষ কথা, এটি জামায়াতের জন্য একটি লিডারশিপ টেস্ট বা অভিভাবকত্বের পরীক্ষা। মানুষ দেখছে সন্তান মার খাওয়ার পর বাবা কি করে। বাবা কি ঘরে বসে কাঁদে, নাকি লাঠি নিয়ে সন্তানকে বাঁচাতে দৌড় দেয়? জামাতকে এখন সেই প্রোটেক্টিভ ফাদার বা রক্ষক বাবার ভূমিকা নিতে হবে। পাড়ায় পাড়ায় দুর্গ গড়ে তুলুন, 50 সদস্যের টিম রেডি রাখুন। বিএনপি বা যারাই হামলা করতে আসবে, তাদের বুঝিয়ে দিন এটা 2024-এর নতুন বাংলাদেশ। এখানে পেশি শক্তি দিয়ে আর রাজনীতি করা যাবে না। যদি মারতে আসো, তবে পাল্টা মার খাওয়ার প্রস্তুতি নিয়েই আসো। দর্শক, আপনি কি মনে করেন জামাতের এখন কি করা উচিত? তাদের কি ঘরে বসে আঙ্গুল চষা উচিত, নাকি প্রতিরোধ গড়ে তোলা উচিত? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।